দর্শক, পাঠক, সকাল সন্ধ্যার কি খবরে আপনাকে স্বাগত। বার্তাকক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মুনিরা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী সেই দলটি গত প্রায় ১৬ বছর টানা বাংলাদেশ শাসন করেছে। তারপর তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনা। তারপর দেশ পরিচালনার ভার নিয়েছে অন্তর্বর্তী সরকার। যেই ছাত্রনেতাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, তারা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না। অন্যদিকে ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, বিএনপি এরই মধ্যে বলেছে সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত, আর আমরা বড় দলগুলোর মতের বিপক্ষে গিয়ে কিছু করব না। অবশ্য এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, তা নির্ধারণ করবে দেশের জনগণ। এই প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আসলে কিভাবে হবে আগামী নির্বাচন? ছাত্রনেতাদের হুঁশিয়ারির পরেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে? যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে সেই নির্বাচনকে কি আমরা সুষ্ঠু বলতে পারবো? এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এই জন্য সঙ্গে আছেন সকাল সন্ধ্যার নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রায় একই সময়ে দুটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা দুজনেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার ব্যাপারে একমত। আমরা জানি এখনো নির্বাচনের প্রস্তুতি হয়নি, নির্বাচন কমিশনই আসলে গঠন হয়নি। তো এই অবস্থায় হঠাৎ করে কেন এই বিষয়টি সামনে এলো? দেখুন, আমার মনে হয় দুটো কারণে এই বিষয়টি সামনে এসেছে। প্রথমত হচ্ছে গিয়ে গত রোববার প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে হচ্ছে গিয়ে উনি একটি কথা বলেছেন যে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। যদিও আমরা দেখছি যে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন এখনো গঠিত হয়নি এবং নির্বাচন কমিশন গঠনের আগে যে নির্বাচনী সংস্কারের বিষয়গুলো করার কথা, যে সংস্কার কমিশন গঠন হয়েছে, তারাও কোনো রিপোর্ট বা কিছু এখনো দেয়নি। তো সেটার জন্য হচ্ছে গিয়ে 3 মাস পর্যন্ত সময় লাগার কথা। তো তারপরেও হচ্ছে কি প্রধান উপদেষ্টা যখন বললেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, তখন হচ্ছে গিয়ে একটা নির্বাচনের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া, একটা আভাস পাওয়া যাচ্ছিল। আর তারপর যখন হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা ভারতের দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে উনি সরাসরি বলেছিলেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকার কোন দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কোন দল করবে না, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় না। আসলে এটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এই প্রসঙ্গে তিনি একটা কথা বলেছিলেন যে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি হচ্ছে গিয়ে কোনো দলকে অংশগ্রহণ থেকে বারিত করার পক্ষে নয়। তো সেই জায়গায় তারা হচ্ছে গিয়ে এইটার বিরুদ্ধে গিয়ে তারা কিছু করবে না। তার মানে হচ্ছে গিয়ে ওর মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আসছে। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় হচ্ছে গিয়ে হাসনাত, এবং আপনি খেয়াল করে দেখবেন হচ্ছে গিয়ে গতকাল ইন্টারভিউটা ছাপা হয়েছে, তারপরই হচ্ছে গিয়ে গতকাল রাতেই হচ্ছে গিয়ে তারা দুজন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক এখন হাসনাত আবদুল্লাহ এবং হচ্ছে গিয়ে সার্জিস আলম যিনি সমন্বয়ক, উনি হচ্ছে গিয়ে পোস্ট দিয়েছেন। সার্জিস আলম সরাসরি বলেছেন যে হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, বিচার না হলে, যে আওয়ামী লীগের যে গত 1.5 দশকের শাসনকালে যেই ঘটনাগুলি ঘটেছে, জুলাইয়ের হত্যাকাণ্ড, আন্দোলনের অভ্যুত্থানের, এই বিষয়গুলোর বিচার না হলে আওয়ামী লীগকে হচ্ছে কি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আবার যদি অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে তারা হচ্ছে গিয়ে দ্বিতীয় অভ্যুত্থানের ডাক দেবেন, এরকম একটা হুঁশিয়ারি উনি দিয়েছেন। আর সার্জিস হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগের নির্বাচনকে অংশগ্রহণের বিরুদ্ধে হচ্ছে কি একটা জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে বলা যায় হচ্ছে উনি চাইছেন হচ্ছে গিয়ে জামাত, বিএনপি সহ অন্য অপরাপর যেই পলিটিক্যাল ফোর্স আছে তারা সবাই যেন হচ্ছে গিয়ে একটা ঐক্যমত থাকে এই জায়গায় যে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না। এই জায়গায় হচ্ছে গিয়ে এই এই আমার মনে হয় হচ্ছে গিয়ে এই দুটো কারণেই হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে হচ্ছে গিয়ে নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের বিষয়টি হচ্ছে গিয়ে আবার সামনে এলো, তারা সামনে এনেছেন। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন না তারা। তাহলে কোন উপায়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার কথা বলছেন ছাত্র নেতারা? দেখুন, আপনি যদি আওয়ামী লীগের যদি শেষ সময় আপনি দেখবেন যে একটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল হচ্ছে গিয়ে সন্ত্রাসী দল হিসাবে,
এবং সেই নিষেধাজ্ঞাটা টিকে ছিল 1 মাসও টেকেনি। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর কিন্তু ওই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়। ফলে হচ্ছে গিয়ে ওই নিষেধাজ্ঞা যদি কার্যকর থাকতো তাহলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ জামাত ইসলামীর হচ্ছে গিয়ে যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করা বন্ধ হতো। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে গিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে গিয়ে এই বিষয়গুলোতে নানা প্রশ্নে নানা ধরনের মত আমরা পাচ্ছি যে আসলে সরকারের একই সমন্বিত কোনো হচ্ছে গিয়ে মত আমরা পাচ্ছি না। প্রধান উপদেষ্টা একরকম ভাবে বলছেন, ধরুন হচ্ছে গিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা একরকম ভাবে বলছেন, অন্য উপদেষ্টা আরেকরকম ভাবে বলছেন। আবার এই আওয়ামী লীগ বিষয়ে হচ্ছে গিয়ে সব উপদেষ্টারা কিন্তু একরকম ভাবে একসুরে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আওয়ামী লীগ হচ্ছে গিয়ে ধরুন যদি ভোটের হিসাবটা আমরা করি তাহলে আওয়ামী লীগের হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে আমরা যদি 91 থেকে বা ওই সময়ের ভোটের হিসাব করি 30%-এর বেশি ভোট আওয়ামী লীগের আছে। যদি 2008-এর পরে আওয়ামী লীগের আমলে যে প্রশ্নবর্তী নির্বাচনগুলো হচ্ছে সেগুলো যদি বাদও দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোট হচ্ছে গিয়ে 32-33 এরকম পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে, বিএনপিরও প্রায় কাছাকাছি। তো দল হিসাবে আওয়ামী লীগের ভোট বিএনপির চেয়ে বেশি আমরা ভোটের হিসাবে যদি আমরা দেখি। তো তাহলে হচ্ছে গিয়ে আপনি আওয়ামী লীগকে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করলে হচ্ছে গিয়ে এই নিষিদ্ধ করার বিষয়টা হচ্ছে গিয়ে আপনি কার্যকর করবেন কিভাবে? ধরুন যে বিএনপি এক ধরনের কথা বলেছে যে হচ্ছে গিয়ে তারা দল হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। তো আওয়ামী লীগকে হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে ম্যান্ডেটটা কি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে আপনি নিষিদ্ধ করবেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ হচ্ছে এটা ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তি হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা। তো সেটা আসলে কোন প্রক্রিয়ায় সেই বিষয়টা হচ্ছে গিয়ে আসলে আপনি কি হচ্ছে গিয়ে ওই আগের মতো নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চান? সেটা পারেন, আপনি যেকোনো সময় যেকোনো দলকে সরকার এরকম নিষিদ্ধ করতে পারে। যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কিন্তু হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ অপরাপর সংগঠনগুলোকে যেই প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এখন আওয়ামী লীগকে মানে যদি হচ্ছে গিয়ে বলুন হচ্ছে গিয়ে যেটাকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন হচ্ছে গিয়ে বিপ্লবোত্তর পরিস্থিতি, যদি বিপ্লব এটা আসলে বিপ্লব হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। একটা অভ্যুত্থান নিঃসন্দেহে হয়েছে, সেটা বিপ্লবের পর্যায়ে পৌঁছেছে কিনা। এবং এই আন্দোলনের শুরু থেকেই হচ্ছে গিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে এবং আন্দোলনের পর এক পর্যায়ে হচ্ছে গিয়ে সেটা সরকারের বিরুদ্ধে হচ্ছে গিয়ে নানা কর্মসূচির দিকে যায় এবং এক পর্যায়ে হচ্ছে গিয়ে শেষ একদম 5 তারিখে সরকার পতন করে তার 2 দিন আগে কিন্তু হচ্ছে গিয়ে সরকার পতনের এক দফা। তার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে গিয়ে এই আন্দোলনের নেতৃস্থানীয়রা কিন্তু হচ্ছে গিয়ে কোনো আমাদের কাছে বা জনগণের কাছে হচ্ছে গিয়ে তাদের কোনো রূপরেখা দেননি যে হচ্ছে গিয়ে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই অর্জন করতে চাই। উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে সরকার পতন। তো সরকার পতন কিন্তু সরকার নিষিদ্ধ এই ম্যান্ডেট যদি কেউ এখন যদি বলেন যে এই ম্যান্ডেটটা হচ্ছে গিয়ে আছে, যদি হচ্ছে গিয়ে আজকে আমি দেখলাম হচ্ছে গণ অধিকার পরিষদ সম্ভবত তারা একটা সমাবেশ করেছে যে জনগণ এই ম্যান্ডেটটা দিয়েছে, কিন্তু এটা আসলে প্রশ্ন আছে কারণ এই ম্যান্ডেটটা দিয়েছে কিনা। তারা কি এটা বলেছিলেন কি যে এই আন্দোলনের শুরুতে যে হচ্ছে গিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, আমরা এই করতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেই বিষয়টাগুলো কিন্তু জানিয়েছিলেন কিনা। যেমন ধরুন হচ্ছে গিয়ে 90-এর গণ আন্দোলনে কিন্তু হচ্ছে গিয়ে সামরিক সরকারের পতন ঘটেছিল, সেখানেও কিছু হচ্ছে গিয়ে 3 জোটের রূপরেখা ছিল। তারাই সরকার পতনের পর কি করতে চায়, ছাত্র সমাজের কিন্তু 10 দফা ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই অর্থে ছিল না। মানে হচ্ছে গিয়ে পরবর্তী বিষয়গুলো কি হবে সেই বিষয়ে হচ্ছে গিয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। ফলে হচ্ছে গিয়ে এইটা যদি হচ্ছে গিয়ে কেউ দাবি করে হচ্ছে গিয়ে যে হ্যাঁ এই আন্দোলনের ম্যান্ডেট ছিল এই, তাহলে হচ্ছে গিয়ে এটা আমার মনে হয় হচ্ছে গিয়ে যুক্তিযুক্ত হবে না, মানে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ জনগণ হচ্ছে গিয়ে যদি সমর্থন করে এই আন্দোলনটাকে তখন সে সমর্থন করেছিল সেই আওয়ামী লীগের হচ্ছে গিয়ে যে গত 10 বছরের যে শাসন সেই শাসনকালের হচ্ছে গিয়ে অবসান চেয়েছিল জনগণ। দুর্নীতি, মত প্রকাশের স্বাধীনতাহীনতা, ভোটের অধিকার এই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে সামনে ছিল, সেই কারণে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পতন চেয়েছিল। এখন এইখানে হচ্ছে গিয়ে এখন আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ওই যে একটা নির্বাহী আদেশ হচ্ছে আপনি করতে পারেন, সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে প্রশ্ন থেকে যাবে। তারপরে হচ্ছে কি এখন আমরা দেখতে পাচ্ছি যে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে গিয়ে অধ্যাদেশটা আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে একটা ক্লজ সম্ভবত যুক্ত হয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে, দলের বিচারের বিষয়ে, নিষিদ্ধ করার বিষয় না বিচারের বিষয়ে। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে গিয়ে
এই আইনটার যখন আওয়ামী লীগ আমলে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছিল, তো এই আইনে তখন হচ্ছে গিয়ে এই বিষয়টা কিন্তু সামনে এসেছিল। তখন হচ্ছে বলা হয়েছিল যে জামাত ইসলামের বিচার, যে ৭১-এর গণহত্যার জন্য, জামাত ইসলামের যুদ্ধাপরাধের জন্য জামাত ইসলামের বিচারটা এই আইনে কি করা যায় কিনা। কিন্তু তখন আইনের সীমাবদ্ধতা ছিল, ব্যক্তির বিচার করা যেত, দলের বিচারের কোনো স্কোপ ছিল না। তো এটা বিভিন্ন সময় দাবি উঠেছিল। দাবি ওঠার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার হচ্ছে গিয়ে এক পর্যায়ে হচ্ছে গিয়ে আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা বলেছিল, এবং তৎকালীন আইন প্রতিমন্ত্রী ২০২২ সালেও বলছিল যে আইনটি সংশোধন করা হবে, যাতে হচ্ছে গিয়ে আইনের একটা খসড়াও হয়েছিল। আমরা তো জানি প্রসিকিউটরদের কাছ থেকে যে একটা খসড়াও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সংশোধন হয়নি। এখন আজকে ক্যাবিনেটে যেটা পাশ হয়েছে সেটা হচ্ছে গিয়ে মানে ক্যাবিনেটে পাশ হয়েছে এই আইনটা এই অধ্যাদেশের আকারে এখন হবে, যেহেতু হচ্ছে পার্লামেন্ট নেই। তো সেই অধ্যাদেশের খসড়া পাশ হয়েছে ক্যাবিনেটে, কিন্তু সেখানে কী হয়েছে সেটা এখন আমরা জানি না। তো এর আগে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে এখন দল হিসেবে কোনো দলের বিচারের সুপারিশ ট্রাইব্যুনাল করতে পারবে। আজকে যখন হচ্ছে গিয়ে ক্যাবিনেটে পাশ হলো, তো মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিক সামনে এসেছিলেন যথারীতি। তো উনাকে এই বিষয়ে প্রশ্ন করা ছিল, এই বিষয়টা কি হয়েছে। উনি সরাসরি এই উত্তর দেননি। উনি বলেছেন যে এই বিষয়ে হচ্ছে কি আপনাদেরকে আইন উপদেষ্টা বলবেন, এখন পর্যন্ত আমরা জানি না কি হয়েছে। তো এইখানেও প্রশ্ন থেকে যায় যে দল হিসাবে বিচার আর হচ্ছে গিয়ে বিচারের সুপারিশ, তাহলে যদি হচ্ছে গিয়ে ট্রাইব্যুনাল, যদি এমন এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের সুপারিশ করবে, তাহলে সুপারিশ করলে বিচারটা কে করবে সেই প্রশ্নটা আমরা জানি না। তাহলে সেই প্রশ্নটা আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে তাহলে সেই প্রক্রিয়া হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আপনি নির্বাচন থেকে হচ্ছে গিয়ে আপনি বারিত করতে রাখতে পারেন, যে হচ্ছে সে এই অবস্থায় আদালতের এই আছে, সেই কারণে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না। তাহলে প্রশ্ন আসে হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে জামাত ইসলামী কীভাবে হচ্ছে গিয়ে এখানে নির্বাচন করবে। যদি ওই প্রশ্নটা আবার আসে যে হচ্ছে গিয়ে তাহলে জামাত ইসলাম ৭১-এ যে যুদ্ধাপরাধ, সেই যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামকে যদি এই বিচারের সম্মুখীন করা যায়, তাহলে তো জামাত ইসলামের ক্ষেত্রে একই প্রশ্ন উঠতে পারে। যদি হচ্ছে হাসনাত আবদুল্লাহ বলেছেন হচ্ছে গিয়ে ওনারা জুলাইয়ের বিষয়ে হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছেন বা ইয়ে করার কথা বলছেন, কিন্তু হচ্ছে ৭১ প্রশ্নে ওনারা কিছু বলেননি। উনি বরঞ্চ বলেছেন হচ্ছে গিয়ে এই সময় হচ্ছে গিয়ে জামাত বিএনপি সহ সব রাজনৈতিক মানে জামাতকে হচ্ছে গিয়ে উনি পাশেই রাখতে চাইছেন, এটা দেখতে পাচ্ছি আমরা। আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি, সেই দলটির এই বিষয়ে অবস্থান কি, আর সংবিধানে বা কি বলা আছে? সংবিধানের বিষয়টা আমি আগে আসি। সংবিধানে হচ্ছে গিয়ে আমাদের সংবিধানে যেটা হচ্ছে গিয়ে সবার দল করার, সংগঠন করার অধিকার সবারই আছে বাংলাদেশের নাগরিকদের। যদিও অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করেছে, কোন কোন বিষয়ে সংস্কার হবে সেই বিষয়টা এখন আমরা জানি না, ওরা কাজ করছেন। তো এই বিষয়ে হয়তো হচ্ছে গিয়ে এই বিষয়ে সংস্কারের মধ্যে এটা পড়বে কিনা আমি জানি না। তারপর তার মধ্যে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত অবধি হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অবাধে সংগঠন করার আপনার অধিকার আছে। কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে হবেন, যেমন হচ্ছে গিয়ে যদি সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড চালান, কিংবা এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যদি সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড চালান, তাহলে হচ্ছে গিয়ে আপনি সেই সংগঠন করার অধিকার আপনার থাকবে না। কিংবা যদি হচ্ছে গিয়ে আপনি কোনো ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ এই বিষয়গুলোতে, আঞ্চলিকতা এই বিষয়গুলিতে হচ্ছে গিয়ে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে যদি হচ্ছে গিয়ে আপনার উদ্দেশ্যই যদি হয় হচ্ছে গিয়ে বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই সংবিধান অনুযায়ী হচ্ছে আপনি বাংলাদেশে সংগঠন করতে পারবেন না। তারপর হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যদি চান তাহলে পারবেন না। কিন্তু বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনি দেখাতে হবে হচ্ছে গিয়ে আপনি সংগঠনটা করেছেন কি এই উদ্দেশ্য হাসিলের জন্য কি না, তাহলে হচ্ছে গিয়ে আপনি সংগঠন করতে পারবেন না। কিন্তু যদি উদ্দেশ্য যদি আপনার তা না হয়, তাহলে কিন্তু আপনি সংগঠনটা করতে পারছেন, সংবিধান আপনাকে সেই সুরক্ষাটা দিচ্ছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে যদি উদ্দেশ্যের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে কিন্তু উদ্দেশ্য কোনোগুলো হচ্ছে গিয়ে এর সঙ্গে হচ্ছে গিয়ে যায় না। ফলে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এখন আপনি প্র্যাকটিসের বিষয়টা আসতে পারেন, যে হচ্ছে গিয়ে উদ্দেশ্য এটা না, কিন্তু তার চর্চায় এটা আছে। তো সেটা হচ্ছে গিয়ে আদালতের উপর চলে যাবে, যে হচ্ছে আদালত আসলে এই বিষয়ে কী ব্যাখ্যা দেন। সেটা যদি হচ্ছে যেহেতু বিচারের উদ্যোগ শুরু হয়েছে, তখন আমরা হয়তো জানতে পারবো। আর বিএনপি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল, যেটা একটা আওয়ামী লীগ, একটা বিএনপি এখানে হচ্ছে গিয়ে একটা যে অবস্থানটা নিয়েছে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে হচ্ছে গিয়ে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষপাতী নয়, নিষিদ্ধের পক্ষপাতী নয়। এমনকি ওদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন, যেটা কয়েকদিন আগে, সেটা উনি বলতে চাইছেন যে
কোন দল থাকবে কি থাকবে না সেটা হচ্ছে কি আসলে জনগণ ঠিক করে দেবে। জনগণ ঠিক করে দেবে, উনি চাইছেন হচ্ছে কি, উনি বলছেন ভোটটা দিতে হবে, যে ভোটের মাধ্যমেই জনগণ আসলে রায়টা দেবে। তো এখানে মূল বিষয়টা আসলে হচ্ছে ভোট, মানে রাজনৈতিক দলকে জনগণ চায় কি না চায়, সে যদি হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং রাষ্ট্রের এই বিষয়গুলো হচ্ছে কি জন্য রাষ্ট্রের জন্য হানিকর না হয়, তাহলে সংগঠন দল করতে পারবে। এবং সেই দল হচ্ছে গিয়ে যদি জনগণ ভোটটা যদি ঠিকমতো হয়, তাহলেই কিন্তু এক ধরনের হচ্ছে গিয়ে নিশ্চিত হয়ে যাবে হচ্ছে কি যে কে, যখন তার হচ্ছে ভোটটা সুষ্ঠু হলে তখন হচ্ছে ভোটের জন্যই সে হচ্ছে গিয়ে জনগণের বিপক্ষে গিয়ে অবস্থান নিতে পারবে না। তার একটা আমার আসলে এটা বোঝাতে চেয়েছেন। বিএনপির একটা কথা নিয়ে হচ্ছে কি যে রেফারেন্স টেনেছেন, সেটা আপনি বললেন একটু আগে, যে বিএনপির কথার ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার রেফারেন্স টেনেছেন হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম আলমগীর আসলে ব্যাখ্যা দিয়েছেন, যে উনিও একই কথাই বলেছেন, যে হচ্ছে কি আসলে আওয়ামী লীগ থাক বা না থাক সেটা বিবেচ্য নয়, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি জনগণ কি চায়। জনগণ কি চায় এই বিষয়টা কিন্তু এক ধরনের বিষয় আছে। ধরুন হচ্ছে গিয়ে জনগণ যে চায়, জনগণ যে চাওয়াটা জনগণের মতের প্রপার যথার্থ প্রতিফলন যেন ঘটে, সেই পরিবেশটা আসলে তৈরি করে দিতে হবে। এখন আওয়ামী লীগ 1.5 দশক ধরে কিন্তু আসলে বলে আসছিল যে জনগণ তাদের চায়, তখন কিন্তু হচ্ছে গিয়ে এটাই বারবার সে বলে আসছিল জনগণ তাদের চায়। এখন বৈষম্য বিরোধীরা বলছে হচ্ছে কি, ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন জনগণ আওয়ামী লীগকে চায় না। তার আপনি হচ্ছে গিয়ে দুইটাকে যদি পাশাপাশি রাখেন, তাহলে আসলে জনগণের আসলে চাওয়াটা কি, সেটা হচ্ছে কি আসলে আমরা দুই মাধ্যমে জানতে পারছি, কিন্তু আসলে জনগণের চাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই চাওয়াটার প্রতিফলন ঘটে আসলে ভোটের মাধ্যমে। আপনি ভোটটা যদি আপনি সুষ্ঠু করতে পারেন, ভোটের এই যে আমাদের দেশে হচ্ছে গিয়ে নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে গিয়ে অনেকদিন ধরেই হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে ফেক ইলেকশনের দিকে চলে গেছে, যেটা হচ্ছে গত আওয়ামী লীগের এই শাসন আমলে 3টে নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল, এবং সেটা জনগণের মধ্যেই ইয়েটা ছিল যে ভোটের প্রতি আগ্রহ, আমরা ভোটের হার যদি দেখি তাহলে দেখবো ভোটের প্রতি আগ্রহ মানুষ হারিয়ে ফেলেছিল। তো এইখানে হচ্ছে গিয়ে আজকে নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান যিনি হচ্ছেন গিয়ে বদিউল আলম মজুমদার, উনি বলেছিলেন একটা কথা, যে আমাদের যে ভোট নির্বাচন ব্যবস্থা যে আইনটা আছে, সেই আইনটা হচ্ছে গিয়ে যথেষ্ট শক্ত আইন, কঠোর আইন, এবং নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে প্রয়োগের জায়গাটা। তো প্রয়োগের জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে হচ্ছে গিয়ে আসলে কোনো আইনই হচ্ছে আসলে কার্যকর হয় না। তো আপনি দেখুন হচ্ছে গিয়ে আমাদের এখানে যেটা হচ্ছে গিয়ে দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না বলে তত্ত্বাবধায়ক সরকারটা এলো। কিন্তু আবার আপনি যদি একই সিস্টেমে ভারতে যদি দেখেন, বা আমরা তো ওয়েস্টমিনস্টার সিস্টেমটা ফলো করি, সেখানে যদি ব্রিটেনে যদি দেখেন, তাহলে হচ্ছে গিয়ে দলীয় সরকার ক্ষমতায় থেকেই কিন্তু হচ্ছে গিয়ে নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে। তো এবং ভারতেও দেখেন হচ্ছে গিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে না, নির্বাচন হচ্ছে গিয়ে যে ক্ষমতায় থাকছে উনি ক্ষমতায় থাকছেন, কিন্তু নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি ভারতের একজন নির্বাচন কমিশনার ছিলেন যে সেশন, উনি হচ্ছে গিয়ে খুব শক্ত হাতে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনটা হচ্ছে গিয়ে ধরে রাখছেন, মানে প্রবাদ পুরুষ হয়ে গেছিলেন এরকম। তো আসলে হচ্ছে গিয়ে নির্বাচনের কাঠামোটা যেন হচ্ছে গিয়ে যে আইনগুলো আছে, সেই আইনটা যেন কার্যকর করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলি যদি নেওয়া যায়, তাহলে তো নির্বাচনের মাধ্যমে আসলে জনমতের প্রতিফলন ঘটবে, এবং তার মাধ্যমে আসলে হচ্ছে গিয়ে জনগণই হচ্ছে প্রত্যাখ্যান করবে, জনগণই হচ্ছে গিয়ে স্বাগত জানাবে কোন দলকে চায় কোন দলকে চায় না। সেটা মনে হয়, আমার মনে হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে আসলে সবকিছু হওয়ার উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদেরও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট, দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।